তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাক্যের শ্রেণীবিন্যাস নিয়ে। তো আমরা চলেন শুরু করি। ওকে, গঠন অনুসারে শব্দকে ভাগ করা যায়। গঠন অনুসারে অনুসারে শব্দকে ভাগ করা যায়। শব্দকে ভাগ করা যায়। ভাগ করা যায়। গঠন অনুসারে শব্দকে ভাগ করা যায়। সরি, শব্দকে না, বাক্যকে। গঠন অনুসারে বাক্যকে ভাগ করা যায়। বাক্যকে ভাগ করা যায় তিন ভাগে। কি কি? তিন ভাগে। ঠিক আছে, তো তিন ভাগে কি কি? একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, আর আরেকটা হচ্ছে যৌগিক। সরল, জটিল এবং যৌগিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটা বাক্য। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক, তিনটা বাক্য। তো আমরা প্রথমে আলোচনা করব একটু সরল বাক্য নিয়ে। সো হেডলাইন দিয়ে ফেলেন সরল বাক্য, জাস্ট হেডলাইন দেন সরল বাক্য। হেডলাইন দিয়ে ফেলেন সরল বাক্য। ঠিক আছে, হেডলাইন দিয়ে ফেলেন সরল বাক্য, তারপর আমি জিনিসটা বোঝাচ্ছি। আগে হেডলাইন দেন সরল বাক্য। এখন সরল বাক্য, এটার পাশে ব্র্যাকেটে লিখেন চেনার উপায় তিনটি। ব্র্যাকেটে লিখেন চেনার উপায়। চেনার উপায় তিনটি। চেনার উপায় কয়টা? হেডলাইন দিয়ে ব্র্যাকেটে পাশে লিখবেন চেনার উপায় তিনটি। এখন আসেন চেনার উপায় তিনটা কি কি আমরা একটু দেখবো যে চেনার উপায় তিনটা কি কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, চেনার উপায় তিনটা হচ্ছে, এক নম্বর উপায়টা হচ্ছে চেনার উপায় তিনটা। এক নম্বর উপায়টা হচ্ছে একটি কর্তা, খেয়াল করেন, একটি কর্তা প্লাস একটি ক্রিয়া। একটি কর্তা প্লাস একটি ক্রিয়া, সেটা কোন বাক্য? সরল বাক্য। যেমন আমি যদি বলি দেখেন আমি ফুটবল খেলি, তাহলে আমি একটা কর্তা, ফুটবল খেলি একটা ক্রিয়া। আমি যদি বলি মেয়েরা ফুল তোলে, তাহলে মেয়েরা একটা বাক্যের কর্তা আর ফুল তোলে একটা ক্রিয়া। যদি বলি ছেলেটি স্কুলে যায়, তাহলে ছেলেটি স্কুলে যায়, ছেলেটি কর্তা, স্কুলে যায় ক্রিয়া। মানে মোট কথা হচ্ছে যে বাক্যে একটা কর্তা একটা ক্রিয়া থাকবে সেটা হচ্ছে সরল বাক্য। এখন এক্ষেত্রে মনে রাখতে হবে যে কর্তা যদি একাধিকও থাকে, 2 নম্বর পয়েন্ট, কর্তা যদি একাধিক থাকে, অর্থাৎ একাধিক কর্তা থাকলেও যদি ক্রিয়া একটা থাকে, একাধিক কর্তা প্লাস একটি ক্রিয়া, সেটাও কি বাক্য হবে? সরল বাক্য হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আবার বলছি, যে বাক্যে একটি কর্তা একটা ক্রিয়া থাকে সেটা সরল বাক্য, কিন্তু বাক্য যদি বাক্যে কর্তা যদি একাধিকও থাকে, সেক্ষেত্রেও যদি ক্রিয়া একটা থাকে, সেটা কি বাক্য? সরল বাক্য। এখন এই দুইটা উদাহরণ দেখে, যেমন এটা উদাহরণ, যেমন আমি যদি দেই এরকম যে রফিক ও শফিক ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে কয়জন? দুইজন। যদি বলি রফিক, শফিক, আব্দুল কুদ্দুস, জব্বার, মোতালেব সবাই ফুটবল খেলে, তাহলে কিন্তু কর্তা অনেকগুলো উল্লেখ করা আছে, কিন্তু তারপরও ক্রিয়া কয়টা? একটা। সেটা কি বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। সো এখন এই দুইটা স্ট্রাকচার দেখে আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া তাহলে কিভাবে বলা যায় যে একটা ক্রিয়া থাকলেই সেটা সরল বাক্য? আপনার কাছে এটা মনে হতে পারে। উত্তরটা হচ্ছে না, এটা বলা যায় না। ক্রিয়াও একাধিক থাকতে পারে, তবে সেক্ষেত্রে কথা আছে। ক্রিয়া একাধিক থাকতে পারে, তবে সেক্ষেত্রে কথা আছে। সেক্ষেত্রে কথাটা কি? সেক্ষেত্রে কথা হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া হবে। এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া হবে এবং একটি হবে সমাপিকা ক্রিয়া। এবং একটি হবে সমাপিকা ক্রিয়া। এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। সো এটা কোন বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। বুঝতে পারছেন? এখন এক্ষেত্রে আবার আপনাদের আরেকটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে স্যার অসমাপিকা ক্রিয়া কিভাবে আইডেন্টিফাই করে? যদিও এটা আমি আপনাদেরকে প্রথমেই পড়াইছি, আপনাদের যেহেতু পদ প্রকরণ পড়ানো হয়েছে, এন্ড পদ প্রকরণ যেহেতু পড়ানো হয়েছে, আপনারা জানেন যে অসমাপিকা ক্রিয়া কিভাবে আইডেন্টিফাই করে। পদ প্রকরণের মধ্যে এটা ভালো করে পড়ানো হয়েছে। অসমাপিকা ক্রিয়া চেনার উপায়টা কি? যে কোনো ক্রিয়াপদের শেষে যদি এল তে এই তিনটা থাকে, তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন আমি হাত মুখ ধুয়ে, আমি পড়তে বসলে, আমি টিভি দেখতে দেখতে, আমি ভাত খেতে খেতে, আমি নাস্তা করে, ইত্যাদি। তবে মাথায় রাখতে হবে ক্রিয়াপদটা যদি বাক্যের শেষ পদ হয়, তাহলে এ যুক্ত থাকলেও সেটা সমাপিকা ক্রিয়া হয়। যেমন দেখেন, আমি যদি বলি বৃষ্টি, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, এ আছে কিন্তু বাক্য শেষ, সো সমাপিকা ক্রিয়া। যদি বলি স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, এ আছে কিন্তু বাক্য শেষ, সো সমাপিকা ক্রিয়া। মোট কথা এলেতে থাকলে সেটা কি? সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তবে এ এ যুক্ত শব্দটার পরে যদি দাঁড়িয়ে থাকে এবং সেটা যদি বাক্যের শেষ পদ হয় ক্রিয়াপদটা, তাহলে সেটা সমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি অস্বাভাবিক ক্রিয়া কিভাবে চিহ্নিত করতে এটা বুঝছেন। এবার অস্বাভাবিক ক্রিয়া আছে অনেকগুলো এবং একটা স্বাভাবিক ক্রিয়া আছে। এমন একটা বাক্য দেখাই, ধরেন আমি বললাম যে রফিক সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কাঁধে ব্যাগ চাপিয়ে বাসা থেকে বের হয়ে রিকশায় চড়ে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে গান শুনতে শুনতে পা নাড়িয়ে নাড়িয়ে অফিসের সামনে এসে রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দিয়ে
সিঁড়ি বেয়ে উপরে উঠে ক্লাসরুমে প্রবেশ করলো। এই বিশাল বড় বাক্যটাও কি বাক্য? সরল বাক্য। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি মানে পরীক্ষার হলে সাধারণত আমাদের স্টুডেন্টদের কি হয়, পরীক্ষার হলে সাধারণত আমরা স্টুডেন্টরা বাক্যের স্ট্রাকচার দেখি না, আমরা দেখি বাক্যের সাইজ, বাক্যের লেন্থ দেখি। ঠিক আছে, আল্লাহ এত বড় বাক্য, এটা তো সরল হবে না শিওর, এটা জটিল নইলে যৌগিক হবে। প্রবলেমটা এই জায়গায়। মনে রাখতে হবে যে অনেক ছোট ছোট বাক্য অনেক জটিল কিছু হতে পারে, আবার অনেক বড় কিছু মানে বাক্য এটা সরল বাক্য হতে পারে। সো মানে লেন্থটা কোনো ফ্যাক্ট না, বাক্যের স্ট্রাকচারটা ফ্যাক্ট। আমার কথা কি বুঝতে পারছেন? বাক্যের স্ট্রাকচারের দিকে ফলো করতে হবে। আমি চাইলে কিন্তু এটাকে আরো অনেক বেশি মানে অস্বাভাবিক যোগ করতে পারতাম। আমি ধরেন এভাবে বললাম যে কানে হেডফোন লাগিয়ে তার প্রিয়জনকে ফোন দিয়ে কথা বলতে বলতে, ঠিক আছে, মনের ভাব প্রকাশ করতে করতে, মিষ্টি হেসে হেসে, মানে আলটিমেটলি আমি আরো বড় করতে পারতাম চাইলে। সো অস্বাভাবিক ক্রিয়া চাইলে অনেক লাগানো যেত, কিন্তু আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম যে বাক্যের অস্বাভাবিক ক্রিয়া অনেকগুলো থাকলেও একটা স্বাভাবিক ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য, শেষ। আমি কি বুঝতে পারছি? তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সরল বাক্য চেনার উপায়। এখন এখানে একটা কথা আছে, বাংলাদেশের অনেক টিচাররা আছে যারা সরল বাক্য চেনায় মাত্র একটা টেকনিকে, এবং সেটা কি, যে বাক্যে একটি মাত্র স্বাভাবিক ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলে, দ্যাটস ইট। যে বাক্যে একটি মাত্র স্বাভাবিক ক্রিয়া থাকবে তাকে কি বলে? সরল বাক্য বলে। এই একটা টেকনিক দিয়েও অনেকে পড়ায়, এবং সেটাও আমি জানি, সেটাও আপনাদেরকে বলে দিলাম। এখন আসেন, আমি আপনাদেরকে একটু ডিটেলস পড়াইছি, কিন্তু আলটিমেটলি শুধু এইটা মাথায় রাখলেও চলে যে একটি মাত্র স্বাভাবিক ক্রিয়া আছে, দ্যাটস ইট, সরল বাক্য। এখন দেখেন, এই যে বাক্যটা একটা ক্রিয়া একটা ক্রিয়া বলছি, সেই ক্রিয়াটা কোন ক্রিয়া? ডেফিনেটলি স্বাভাবিক ক্রিয়া। তার মানে একটি মাত্র স্বাভাবিক ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য। এ পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? বলেন, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? ভেরি গুড, থ্যাংক ইউ। আশা করি সরল বাক্য আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা চলে যাব জটিল বাক্যে। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার সবার। ওকে, আমরা চলে যাব জটিল বাক্যে। সরল বাক্য আশা করি ক্লিয়ার। এবার আসেন, আমরা চলে যাব জটিল বাক্যে। জটিল বাক্য জিনিসটা কি আমরা একটু দেখি। জটিল বাক্য জিনিসটা কি একটু দেখি। ওকে, তো জটিল বাক্য হেডলাইন দিয়ে ফেলেন, জটিল বাক্য। এবার জটিল বাক্য হেডলাইন দিয়ে, এইবার এখানে একটা কথা আছে, জটিল বাক্য হেডলাইন দিয়ে সামনে একটা ব্র্যাকেট দিয়ে লিখবেন, কি লিখবেন? সরল বাক্যের মধ্যে কি লিখছিলেন? চেনার উপায় 3টা, আর এখানে লিখবেন শর্ত 2টা। এর মধ্যে চেনার উপায় লিখবেন না, কি লিখবেন? শর্ত 2টি। ঠিক আছে, তো এখানে হচ্ছে জটিল বাক্যের ক্ষেত্রে লিখবেন শর্ত 2টি। তো শর্ত 2টা কি কি আমরা একটু দেখবো। স্যার এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার থাকলে হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তো শর্ত 2টা, এখন প্রশ্ন হচ্ছে শর্ত 2টা কি কি, আমরা একটু সেটা দেখি। আসেন, শর্ত 2টা কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে একটা শর্ত থাকবে, এটি একটা শর্ত। ঠিক আছে, শর্ত থাকবে, এটি একটা শর্ত। আর 2 নম্বর হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে। 2 নম্বর কি ভাই? সাপেক্ষ সর্বনাম থাকবে। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে শর্ত থাকবে, 2 নম্বর হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে। এখন বলেন, শর্ত থাকবে আর সাপেক্ষ সর্বনাম থাকবে, যেমন কি একটা উদাহরণ দেন। যেমন আমি যদি বলি, আচ্ছা তার আগে বলি সাপেক্ষ সর্বনাম গুলো কি আপনারা চেনেন কিনা। সাপেক্ষ সর্বনাম গুলো কি কি? যেমন দেখেন, যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যতক্ষণ ততক্ষণ, যতবার ততবার, যে সে, যদিও তবু, এগুলো সব হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তো যে কোনো একটা সাপেক্ষ সর্বনাম থাকবে এবং একটা শর্ত থাকবে, যদি এই 2টা থাকে তাহলে সেটাকে বলবো সরল বাক্য। কনসেপ্ট কি ক্লিয়ার? মানে সরি, জটিল বাক্য। সাপেক্ষ সর্বনাম থাকবে এবং শর্ত থাকবে, এই 2টা যদি থাকে তাহলে বলবো জটিল বাক্য। আচ্ছা, এখন একটা উদাহরণ দিই। যেমন আমি যদি বলি, যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, তাহলে খেয়াল করেন, যদি তাহলে একটা সাপেক্ষ সর্বনাম আছে, আবার একটা শর্ত আছে যে যদি পড়ালেখা করো তাইলে পাশ করবা, কিন্তু যদি পড়ালেখা না করো তাহলে পাশ করবা না, একটা শর্ত আছে। কথা কি ক্লিয়ার? যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে। আচ্ছা, এটা না হয় আর কি হতে পারে? যেমন আমি যদি বলি যে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে দেখেন একটা শর্ত আছে যে যদি তুমি আসো তাহলেই আমি যাব, তুমি না আসলে আমি যাব না, একটা শর্ত আছে। প্লাস একটা সাপেক্ষ সর্বনাম আছে যে যদি তাহলে। তাহলে মোট কথা হচ্ছে, বা আমি যদি বলি দেখেন, যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। একটু বড় লাইন বললাম, যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি, তার মানে দেখেন যে তিনি একটা কি সাপেক্ষ সর্বনাম আছে, প্লাস একটা শর্ত আছে। শর্তটা কি? দেখেন, যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনে ব্যর্থ। কিন্তু যদি এরকম মানে, তার মানে দেশের কল্যাণ যে নেতা বোঝেন তিনি নিজের কল্যাণও বোঝেন। কথাটা বুঝেন নাই? যে নেতা দেশের কল্যাণ বোঝেন তিনি নিজের কল্যাণও বোঝেন, কিন্তু যে নেতা দেশের কল্যাণ বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছেন?
জটিল বাক্যের এই পর্যন্ত কনসেপ্টটা কি ক্লিয়ার? দুই চারটা উদাহরণ আপনি লিখে রাখতে পারেন। যেমন মনে করেন এই যে বললাম যেটা, যে যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, যদি পড়ালেখা করো, যদি পড়ালেখা করো তা পাশ করবে, ঠিক আছে, তাহলে পাশ করবে। তাহলে যদি, তাহলে একটা শর্ত আছে, সাপেক্ষ সরঞ্জাম আছে। আচ্ছা, এখন আসেন ভাই, এই পর্যন্ত তো আমরা বুঝছি। এখন শুনেন, বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এরা কি করে, একটু ট্রিকি ওয়েতে জিনিসটা পড়ার চেষ্টা করে। আচ্ছা এক মিনিট, একটু লাইনে থাকেন, দাঁড়ান। আমার কাছে মনে হচ্ছে লেখাটা বেশি সাদা। ঠিক আছে, এবার মনে হয় আগের চেয়েও ক্লিয়ার দেখতেছেন। এখন আগের চেয়েও ক্লিয়ার থাকার কথা, রাইট? এখন আগের চেয়েও ক্লিয়ার আছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এখন জটিল বাক্য চেনার ক্ষেত্রে কি করে জানেন, সাপেক্ষ সরঞ্জামগুলো ঠাড়া মুখস্থ করে ফেলে। মানে একদম ধরেন এই যে যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যতক্ষণ ততক্ষণ, যতবার ততবার, যে সে, যদিও তবুও, যেমনি তেমনি, এগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলে। এগুলো থাকলেই জটিল বাক্য, থাকলেই জটিল বাক্য, থাকলেই জটিল বাক্য। এখন প্যাচটা কোথায় দেখেন, এখন দেখেন প্যাচটা, এখন দেখেন প্যাচটা কোথায়, দেখেন প্যাচটা হচ্ছে এগুলো থাকলেই জটিল বাক্য। এখন প্যাচটা হচ্ছে কোথায়, বর্তমানে টিচাররাও স্মার্ট হয়ে গেছে, তারাও এমন কোশ্চেন করে জটিল বাক্যের যেখানে সাপেক্ষ সর্বনাম থাকে না। অর্থাৎ বাক্যটা জটিল বাক্য কিন্তু সাপেক্ষ সর্বনাম নাই, এমনটাও অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং এই উদাহরণগুলোতে আপনার খুব একটা মানে প্যাচগুলা লাগে, ঠিক আছে, সুবিধা করতে পারে না স্টুডেন্টরা বেশি একটা। তো তার মানে এইটা তো আপনি দুইটা লিখছেনই যে জটিল বাক্যের শর্ত, দুইটা শর্তগুলো কি কি, একটা শর্ত থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। এরপর আপনি নিচে লিখেন, এরপর আপনি নিচে লিখেন যে তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে। লিখেন, তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে। তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে, থাকতে পারে। তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে, তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি বাক্যে সাপেক্ষ সর্বনাম না থাকে তাহলে তখন আমি কিভাবে চিনবো যে এটা জটিল বাক্য? ওকে, তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম না থাকতে পারে, সেক্ষেত্রে, সেক্ষেত্রে শর্ত দ্বারা, শর্ত দ্বারা দুটি, শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে, শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে। সেক্ষেত্রে শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে। যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, তবে মাঝে মানে তবে মাঝে মাঝে বাক্যে সাপেক্ষ সর্বনাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে শর্ত দ্বারা দুটি খণ্ড বাক্য যুক্ত থাকবে। এরকম একটা উদাহরণ ভাই একটু দেখান তো, আসেন এরকম একটা উদাহরণ দেখাই। এইবার হচ্ছে দেখেন প্যাচ, এরকম একটা উদাহরণ দেখাই। যেমন দেখেন, যেমন মনে করেন, করেন আমি যদি বলি তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সাকিনা বিবির, সাকিনা বিবির কপাল ভাঙলো। এটা কিন্তু হুমান, সরি, শামসুর রহমানের লেখা একটা কবিতার লাইন, হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো। এইটা হচ্ছে পরীক্ষা মাঝে মাঝে আসে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো। এখন এখানে প্যাচটা কোথায় দেখেন, প্যাচটা হচ্ছে ভাই এই যে হে স্বাধীনতা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সম্বোধন পদ। মানে সম্বোধন পদ কোনটা, যেটা বলে কাউকে ডাকা হয়। তো সম্বোধন পদ বাক্যের শুরুতে, মাঝে, শেষে যে কোনো জায়গায় বসতে পারে। ঠিক আছে, আমি যদি বলি রহিম এদিকে আয়, তাহলে রহিম রে আমি বাক্যের শুরুতে বসালাম। আমি যদি বলি এদিকে আয় রহিম, ঠিক আছে, অথবা আমি বলতে পারি শুনছিস রহিম একটু এদিকে আয়, তাহলে মাঝেও বসতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে সম্বোধন পদ বাক্যের শুরুতে, মাঝে, শেষে যে কোনো জায়গায় বসতে পারে। আচ্ছা,
তো এই ক্ষেত্রে তার মানে সম্বোধন পদটা আমাদের বাক্য নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না, আমরা সম্বোধন পদটাকে মুছে দিলাম। সম্বোধন পদ বাদ দিয়ে বাকিটা একটু চিন্তা করি। এবার দেখেন, তুমি আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙলো। বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ইভেন মোস্ট অফ দ্য টিচার এটাকে সরল বাক্য পড়ায়। মোস্ট অফ দ্য টিচার এটাকে সরল বাক্য পড়ায়। কেন পড়ায়? এই যেভাবে পড়ায়, তুমি আসবে বলে অসমাপিকা ক্রিয়া, সাকিনা বিবির কপাল ভাঙলো সমাপিকা ক্রিয়া। সো সরল বাক্যের ৩ নম্বর রুলসে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য। সেই রুলস অনুযায়ী তারা এটাকে সরল বলে। কেন? কারণ তুমি আসবে বলে অসমাপিকা ক্রিয়া, সাকিনা বিবির কপাল ভাঙলো সমাপিকা ক্রিয়া। আরেকটা উদাহরণ দেখাই, এটা তো একটা কমন উদাহরণ। আরেকটা কমন উদাহরণ দেখাই, দেখেন, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুলে দেয়নি। এবার আসেন, এই যে আমি বললাম যে মা ছিল না বলে কেউ তার চুলে দেয়নি, এই বাক্যটাকে বাংলাদেশের মোস্ট অফ দ্য রাইটার তাদের বইতে সরল বাক্য লিখেছেন। এবং আপনি যদি গুগল সার্চ করেন আপনি এটাকে সরলই পাবেন 90% জায়গায়। ঠিক আছে, তো এখন আসেন, এটা কি আসলে সরল বাক্য হবে কিনা, বা যারা সরল বাক্য বলে তারা কোন লজিকে বলে। দেখেন, তাদের লজিকটা হচ্ছে এরকম যে মা ছিল না বলে অসমাপিকা ক্রিয়া, কেউ তার চুলে দেয়নি সমাপিকা ক্রিয়া। সো এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, দ্যাটস ইট, এটা সরল বাক্য। বাট এই দুইটা বাক্যই ভুল, অর্থাৎ এই দুইটা বাক্যই সরল না, এই দুইটা বাক্যই জটিল বাক্য। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? খেয়াল করেন, দেখেন, মা ছিল না বলে আমি এই পর্যন্ত কেন যাব? দেখেন, মা ছিল না, দ্যাটস ইট, এখানেই তো আমি একটা অর্থ পেয়ে যাচ্ছি। মা ছিল না বলেন, এখানে কি আমি একটা অর্থযুক্ত শব্দ পেয়ে যাচ্ছি না? তাহলে আমার ছিল না বলে পর্যন্ত যাওয়ার কি দরকার? দেখেন, মা ছিল না এটা একটা বাক্য, আবার কেউ তার চলে দেয়নি এটা আরেকটা বাক্য। তাহলে দুইটা বাক্য আছে, অর্থাৎ দুইটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া একটা বাক্যের মধ্যে থাকলে সেটা কখনো সরল বাক্য হবে? হবে? জীবনও না। সরল বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া থাকে? একটা। আমার কথা কি বুঝতে পারছেন? সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটা, কিন্তু এখানে দুইটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া থাকলে কি কখনো সরল বাক্য হবে? হবে না। আমি কি বুঝতে পারছি জিনিসটা? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই এটা জটিল বাক্য কেমনে হইলো? এই যে দেখেন, এই যে জটিল বাক্য কেমনে হলো ভাই? এটার মধ্যে তো সাপেক্ষ সরকার নাই, কিন্তু নাই, কিন্তু কি আছে? শর্ত আছে, এবং শর্ত দ্বারা দুটো খন্ড বাক্য যুক্ত আছে। এই যে দেখেন, আমি কি বলছি, সেক্ষেত্রে শর্ত দ্বারা দুটো খন্ড বাক্য যুক্ত হবে। এই যে দেখেন, মা ছিল না এটা একটা স্বাভাবিক ক্রিয়া যুক্ত বাক্য, অর্থাৎ সরল বাক্য। কেউ তার চলে দেন এটা আরেকটা সরল বাক্য। দুইটা সরল বাক্য যুক্ত আছে একটা বলে সংযোজক অব্যয় দ্বারা। ঠিক আছে, ঠিক সেম ভাবে যে দেখেন, তুমি আসবে বলে, এটাকে অস্বাভাবিক ক্রিয়া যারা বলে। আমার কথা হচ্ছে, তুমি আসবে বলে আমি বলবো কেন? তুমি আসবে, দ্যাটস ইট, এখানেই তো সরল বাক্য পেয়ে যাচ্ছি আমি। তুমি আসবে, এখানেই তো সরল বাক্য পেয়ে যাচ্ছি। সাকিনা বিবি কল ভাঙলো, আমি আরেকটা সরল বাক্য পেয়ে যাচ্ছি। দুইটা সমাপিকা ক্রিয়া পেয়ে যাচ্ছি। দুইটা সমাপিকা ক্রিয়া আমার যুক্ত হয়েছে মানে একটা যোজক দ্বারা। ঠিক আছে, সো এটা কি হবে ভাই? অবশ্যই এই দুইটাই কি বাক্য বলেন? জটিল বাক্য। আমার কথা কি বুঝতে পারছেন? অবশ্যই এই দুইটা কি বাক্য? জটিল বাক্য। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা তো দেখলাম যে বলে থাকলে জটিল বাক্য হয়। এই যে দেখেন, তুমি আসবে বলে, মা ছিল না বলে। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এটা কি বলা যাবে যে বলে থাকলে জটিল বাক্য? উত্তর হচ্ছে না, বলে থাকলে সবসময় জটিল বাক্য বলা যাবে না। বলে থাকলে সেটা সরল বাক্য হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? বলে থাকলে সেটা সরল বাক্য হতে পারে। যেমন আসলে আমরা একটু দেখি, যেমন আমি যদি বলি, দেখেন, আমাকে আসতে বলে, যদি বলি আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না। আমাকে আসতে বলে তুমি নিজেই এলে না, এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে এই বলেটা কিন্তু যোজকের কাজ করছে না। এই বলেটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া। কারণ দেখেন, এই বলেটা যদি বাদ দেন তাহলে হবে হচ্ছে আমাকে আসতে, এটা কোনো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে না। যেমন এখানে বলে বাদ দিলে হবে মা ছিল না, একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে। এখানে বলে বাদ দিলে হবে তুমি আসবে, একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে। কিন্তু এখানে হচ্ছে কি আমাকে আসতে, সেটা কোনো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে না। এখন আসেন, তাহলে আমি ভাই পরীক্ষার হলে শর্টকাটে কেমনে বুঝবো যে এটা কোন বাক্য, মানে বলে থাকলে এটা কোন বাক্য? ওকে, এবার শর্টকাট দেখছি, মানে দেখাচ্ছি। এতক্ষণ দেখাইছি বেসিক টেকনিক, এবার শর্টকাট। আসেন, শর্টকাট কি? শর্টকাট হচ্ছে বলে দ্বারা যদি কথা বলা অর্থ বুঝায়, কি অর্থ? কথা বলা অর্থ বুঝায়, তাহলে সেটা সরল বাক্য, দ্যাটস ইট, শেষ। আর বলে দ্বারা যদি তাই অর্থ বুঝায় তাহলে সেটা জটিল বাক্য। এবার আপনি বলেন, দেখেন, আমাকে আসতে বলে এখানে কি তাই অর্থ বুঝায়? আমাকে আসতে তাই তুমি এলে না, এরকম কিছু না। এখানে বোঝাচ্ছে আমাকে আসতে বলে, অর্থাৎ তুমি আমাকে কথা বলছো, তুমি বলছো আমাকে তুমি আসবা,
বাট তুমি আসো নাই, তাহলে এটা হচ্ছে এই বলার দ্বারা কথা বলা বোঝায়। কিন্তু এই বলার দ্বারা দেখেন তাই বোঝায়, কথা বলা না। যেমন দেখেন, মা ছিল না তাই কেউ তার চুলে দেয়নি, বা মা ছিল না বলে কেউ তার চুলে দেয়নি, তাই এই বলাটা কিসের কাজ করে? তাই এর কাজ করে। তাহলে এটা কি বাক্য? এটা জটিল। আবার দেখেন, তুমি আসবে বলে সাকিনা বিবির কল ভাঙলো, তাহলে খেয়াল করেন, তুমি আসবে বলে এই বলে তারা কি কথা বলা বোঝায়? মানে তুমি আসবে কথা বলে সাকিনা বিবির কল ভাঙলো, নাকি তুমি আসবে এই জন্য সাকিনা বিবির কল ভাঙছে? কথা বুঝেন নাই? তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এই বলে দ্বারা তাই বুঝায়, তাই তাই সাকিনা বিবির কল ভাঙছে। তাহলে যখন তাই বুঝাবে, যখন মানে ইয়া দ্বারা বলে দ্বারা তাই অর্থ বুঝাবে, তখন সেটা মানে জটিল। বলে দ্বারা তাই অর্থ বুঝালে তখন সেটা জটিল, আর বলে দ্বারা কথা বলা বুঝালে তখন সেটা সরল। কথা কি বুঝতে পারছেন? তখন সেটা সরল। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? একজন বলছে তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, তাহলে আপনিই বলেন, আমি বলবো না, আপনিই বলেন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি। এখন আপনি আপনি যে বলতেছেন বলে, এই বলে দ্বারা কি কথা বলা বুঝায় নাকি তাই বুঝায়? যে তুমি আসবে কথা বলে আমি অপেক্ষা করেছি, নাকি তুমি আসবে তাই আমি অপেক্ষা করেছি? এই বলার দ্বারা কি বুঝায়? তাই বুঝায় না? তাই বুঝায় না। প্লাস চিন্তা করেন, তুমি আসবে, আমার বাক্য কিন্তু শেষ, সো সমাবেগী ক্রিয়া। আবার আমি অপেক্ষা করেছি, আরেকটা সমাবেগী ক্রিয়া। সো পুরো বাক্যটা দুইটা শর্ত দ্বারা যুক্ত আছে, যে তুমি আসবে বইলে আমি অপেক্ষা করছি, তুমি না আসলে আমি অপেক্ষা করতাম না। সো তার মানে কি? তার মানে দুইটা সরল বাক্য যুক্ত আছে একটা মানে ওই বলে যোজক দ্বারা। সো এটা কি বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? ওকে, তাহলে আশা করি বলে সমস্যার সমাধান আপনাদের ক্লিয়ার। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার, বাংলাদেশের সব টিচাররা যেখানে তুমি মানে মা ছিল না বলে কেউ তার চলে দেন এটাকে সরল বাক্য বলে, আপনি একা বলতেছেন এটা জটিল বাক্য, তাহলে ভাই পরীক্ষা হলে কি আমরা আপনারটা ফলো করব, নাকি বাকি সবাই যেটা ফলো করে সেটা ফলো করব? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি সবারটা ফলো করতে চান তাহলে করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি যদি হইতাম তাহলে আমি জটিল দাগাইতাম। কথা বুঝতে পারছেন? আমি যদি হইতাম তাহলে জটিল দাগাইতাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমরা পরীক্ষা হলে কি করব? এইবার আসেন, আমি আপনারে মানে আপনি পরীক্ষা হলে কি করবেন এটার সলিউশন তো আমি দিতে পারবো না, তবে আমি আপনার জায়গায় হলে আমি কি দাগাইতাম সেটা আমি বলতেছি। এবং কেন বলতেছি দেখেন, কে এটা সরল বাক্য দিছে, যে এটা সরল বাক্য দিছে সে এটার কোনো রেফারেন্স দেখাতে পারবে না। কথা বুঝতে পারছেন? বাট আমি এটা রেফারেন্স দেখাতে পারবো। আমি এটা রেফারেন্স দেখাতে পারবো। বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধান প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 378, কারো কাছে যদি থাকে তাহলে চেক করে দেখতে পারেন। একটা উদাহরণ দেওয়া আছে জটিল বাক্যের মধ্যে, ডিরেক্টলি এই উদাহরণটা না, বাট কাইন্ড অফ দিস একটা উদাহরণ দেওয়া আছে। আমি উদাহরণটা বলি। এখানে উদাহরণটা দেওয়া আছে এরকম, যে সচিন টেন্ডুলকার খেলবে বলেই, খেয়াল করেন, সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার খেলবে বলেই আজ টিকিটের লাইনে এত ভিড়। আজ টিকিটের লাইনে এত ভিড়। টিকিটের লাইনে এত ভিড়, ঠিক আছে, লাইনে এত ভিড়। তাহলে খেয়াল করেন, সচিন টেন্ডুলকার খেলবে বলেই আজ টিকিটের লাইনে এত ভিড়। এই যে একটা বাক্য বললাম, আজ সচিন টেন্ডুলকার খেলবে বলে আজ টিকিটের লাইনে এত ভিড়। এখন চিন্তা করেন তো, এই যে মানে বলেটা দ্বারা কি বুঝায়? সচিন টেন্ডুলকার খেলবে কথা বলে টিকিটের লাইনে এত ভিড়, নাকি সচিন টেন্ডুলকার খেলবে তাই টিকিটের লাইনে এত ভিড়? কি বুঝায়? এই বলেটা দ্বারা তাই বুঝায়। সো 100% জটিল বাক্য হবে। কথা বুঝতে পারছেন? কোথায় আছে? বাংলা একাডেমির অভিধানে। এর চেয়ে বড় রেফারেন্স আর হয় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এটা কি হবে? ওকে ফাইন। আপনি চিন্তা করেন, কোথাও পথ পেলাম না বলে মানে কি? কোথাও পথ পেলাম না তাই তোমার কাছে এসেছি। এই বলে তারা কি কথা বলা বোঝায়? কোথাও পথ পেলাম না কথা বলে তোমার কাছে এসেছি না, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। তার মানে কোথাও পথ পেলাম না তাই তোমার কাছে এসেছি। সো কারেক্ট অ্যান্সার কি হবে? 100% জটিল বাক্য। বুঝতে পারছি? এর অর্থ কথা বলা হলে সেটা সরল, আর বলে এর অর্থ তাই হলে সেটা জটিল। এই কনসেপ্টটা কি ক্লিয়ার ভাই? একটু বলেন, সবাই কি পুরোপুরি বুঝতে পারছেন? আমাকে একটু জানান পুরোপুরি কি ক্লিয়ার সবাই, প্লিজ। বাংলাদেশের বেশিরভাগ রাইটার বর্তমানে একটু ঘাটাঘাটি করে, বই ঘাটাঘাটি করে লেখালেখি, এত কষ্ট করে লেখালেখি কাটার মধ্যে নাই বেশিরভাগ রাইটাররাই ভাই। কথা বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ওয়াই মনে করেন একজনের বইতে এটা পাইছে সরল,
মার সরল দাগা, খালি চোখ বন্ধ করে সব জায়গায় কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, সরল বাক্য শেষ। এই কারণে একটা বইয়ে ভুল পাওয়া গেলে ওই সিমিলার ভুল দেখা যাবে যে আরো 2-3টা বইয়ে পাওয়া যায়, কিন্তু এটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। প্রবলেমটা হচ্ছে এটা। তা আমি এই জায়গাটাতে একটু ইউনিকনেস ধরে রাখার চেষ্টা করি সবসময়। চেষ্টা করি আমি যদি গদবাঁধা সিস্টেমের বাইরে গিয়ে কোনো উত্তর দেই, তাহলে সেই উত্তরের যথেষ্ট রেফারেন্স বা যথাযথ রেফারেন্স দিয়ে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। যেমন আপনারা এই যে এই জিনিসটা আমি আপনাকে একদম রেফারেন্স সহ বলে দিলাম, বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান, পৃষ্ঠা নাম্বার 378, খণ্ড নাম্বার 1, পর্ব নাম্বার 2, একদম উদাহরণ সহ জিনিসটা বুঝাই দিছি। আশা করি জিনিসটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছেন, আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। ওকে ফাইন, এবার আসেন আমরা পরবর্তী পয়েন্টে যাই। তাইলে ভাই এই যে মানে জটিল বাক্য আমাদের শেষ, জটিল বাক্য আমাদের শেষ, তাহলে সরল বাক্য আমাদের শেষ, জটিল বাক্য আমাদের শেষ, সরল জটিল দুইটা আমাদের শেষ। এবার আসেন যৌগিক বাক্য, এবার আসেন যৌগিক বাক্য, যৌগিক বাক্যগুলো একটু দেখি। এবার আসেন যৌগিক বাক্যটা একটু দেখি, আসেন। যৌগিক বাক্য জিনিসটা হচ্ছে, যৌগিক বাক্য জিনিসটা হচ্ছে, যৌগিক বাক্য জিনিসটা হচ্ছে দেখেন আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে আমাদেরকে যেভাবে যৌগিক বাক্য শেখানো হয়, সেটা সিস্টেমটা হচ্ছে যে দুটি সরল বাক্য, দুটি সরল বাক্য যদি একটি অব্যয় দ্বারা যুক্ত থাকে তাহলেই সেটা কি বাক্য, সেটা হচ্ছে যৌগিক বাক্য। আমাদের স্কুল কলেজ কোচিং এ আমাদেরকে কিন্তু এভাবেই শেখানো হয়। এখন প্রবলেম কি খেয়াল করেন, প্রবলেম হচ্ছে যখন এইভাবে খেয়াল করা হয় যে দুটি সরল বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে, তখন স্টুডেন্টরা আর কিছু বুঝুক আর না বুঝুক অব্যয়গুলো ঠাডা মুখস্থ করে ফেলে, অব্যয় দেখলেই যৌগিক বাক্য দাগায় ফেলে। যেমন যেমন মনে করেন অব্যয় কি কি আছে, এবং, অথবা, কিন্তু, নতুবা, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, পরন্তু, যেহেতু, সেহেতু, না হয়, অথচ, ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে এগুলো সব কি বাক্য, এগুলো মানে হচ্ছে অব্যয় থাকবে আর দুই পাশে দুটো সরল বাক্য থাকবে, সেটা হচ্ছে যৌগিক বাক্য। এখন প্যাচ কোথায় দেখেন, প্যাচ হচ্ছে বাংলাদেশের কোশ্চেন প্যাটার্নে গত 10 বছরে অনেক পরিবর্তন আসছে। এখন আর মনে করেন আগের মতো গদবাঁধা সিস্টেমের পরীক্ষার কোশ্চেন হয় না, এখন একটু ক্রিয়েটিভ কোশ্চেন হয়। একটু মনে করেন যে মানে যদি ভালো করে পড়াশোনা না করেন তাহলে ধরা খাবেন। এখন কেন বলতেছে এই কথা, বাংলাদেশের মোস্ট অফ দ্য টিচার এখন যৌগিক বাক্য থেকে কোশ্চেন করলে এমন বাক্য দেয় যেখানে অব্যয় নাই। তার মানে অব্যয় ছাড়াও কি যৌগিক বাক্য হতে পারে, উত্তর হচ্ছে ইয়েস পারে। এবং সেটাই হচ্ছে আমাদের প্যাচটা লাগায়, এবং সেই প্যাচ কিভাবে ক্লিয়ার করবো সেটা বলে দিচ্ছি। দেখেন অব্যয় ছাড়া যৌগিক বাক্য কিভাবে হতে পারে সেটার একটা উদাহরণ দেখায়। যেমন মনে করেন আমি যদি বলি তুমি গান করো আমি তবলা বাজাই, খেয়াল করেন তুমি গান করো, তুমি গান করো আমি তবলা বাজাই, তুমি গান করো আমি তবলা বাজাই, আমি তবলা বাজাই। একটু খেয়াল করে দেখেন, তুমি গান করো একটা সরল বাক্য, আমি তবলা বাজাই আর একটা সরল বাক্য, দুইটা সরল বাক্য যুক্ত আছে একটা সেমিকোলন দ্বারা। এখন এখানে একটা ফ্যাক্ট খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। সেমিকোলন অ্যাকচুয়ালি বসে অব্যয়ের পরিবর্তে, এটা জ্যোতিচিহ্ন অধ্যায় যখন পড়বেন বা পড়াবো তখন বলবো। তো এখন জাস্ট কথা প্রসঙ্গে চলে আসছে দেখে বলতেছি, জ্যোতিচিহ্ন বসে মানে এই সেমিকোলন বসে হচ্ছে অব্যয়ের পরিবর্তে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে যে অব্যয় নাই তা কিন্তু না, অব্যয় আছে কিন্তু হিডেন অবস্থায় আছে। যেমন দেখেন তুমি গান করো এবং আমি তবলা বাজাই, ওই এবংটা উজ্জ্ব আছে, কথা কি বুঝতে পারছেন, এবং এর পরিবর্তে সেমিকোলন বসছে। এখন কথা হচ্ছে ভাই তুমি গান করো আমি তবলা বাজাই, এখানে যদি মানে এইভাবে তাহলে বাক্য দেয়া থাকে, তাহলে সেমিকোলন দেওয়া থাকলে আমরা কি যৌগিক বাক্য দাগাতে পারবো, উত্তর হচ্ছে হ্যাঁ 100% শিওর, সেমিকোলন দেওয়া থাকলে যৌগিক বাক্য দাগাতে পারবেন। বাট প্রবলেমটা হচ্ছে এইভাবে আপনি শিখবেন না, অর্থাৎ সেমিকোলন থাকলে যৌগিক বাক্য আপনি শিখবেন না, সেমিকোলন থাকলে যৌগিক বাক্য হয় কিন্তু এইভাবে আপনি শিখবেন না। কেন শিখবেন না সেটা বলতেছি। দেখেন বাংলাদেশের 90%, 90 না প্রায় 95% অ্যান্ড অ্যাবোভ, মানে 95% বেশি কম্পিউটার অপারেটররা ইলিটারেট, অর্থাৎ টাইপিং ভালো পারে, কাজও পারে, কিন্তু জ্যোতিচিহ্নের ব্যবহার কোথায় কোনটা বসবে এই বিষয়ে তার যথেষ্ট পরিমাণ ধারণা নাই। এখন ব্যাপারটা হচ্ছে তার কাছে কিন্তু এই কমা আর সেমিকোলন একই, যদিও ডিফারেন্সটা কিন্তু সেমিকোলনে জাস্ট একটা ডট আছে আর কমায় কি ডট নাই। সো তার কাছে কিন্তু কমা আর সেমিকোলন একই কথা, বুঝতে পারছেন আপনি। মানে আলটিমেটলি
মনে করেন টিচার যখন কোশ্চেন করছে তখন তো এই কোশ্চেনটাই করছে, তুমি গান করো সেমিকোলন আমি তবলা বাজাই, কারণ সেমিকোলন বসে কোথায়, এবং অব্যয়ের পরিবর্তে সেমিকোলন বসে। কিন্তু কম্পিউটার মামা যখন এটা মানে কম্পিউটার টাইপরাইটার যখন এটা টাইপ করবে, তখন হয়তো দেখা গেছে সেমিকোলনটাকে উনি ফোটা দেখেই নেই চোখে, বা ফোটা দেখলেও মনে করছে এটা কলমের ডট পড়ছে এমনিতেই। কারেক্ট আনসার উনি টিপ দিয়ে রাখছে কমা, কারণ একটা কম্পিউটার অপারেটর দিনের মধ্যে কমা টিপ দেয় কমপক্ষে 200 বার, আর সেমিকোলন টিপ দেয় দুইবার। তাও যদি বইলা দেই তখন, নইলে না। আমার কথা বুঝতে পারছেন? সেই জন্য আমরা ওইভাবে শিখবো না যে সেমিকোলন থাকলেই যৌগিক বাক্য আর কমা থাকলেই জটিল বাক্য, আমরা ওইভাবে শিখবো না। ওইভাবে শিখলে ধরা খাবেন। আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আপনার কাছে যে বই আছে সেখান থেকে যদি প্র্যাকটিস করতে যান, আপনি প্রিভিয়াস ইয়ার্স অসংখ্য উদাহরণ পাবেন যৌগিক বাক্যের যেটার মাঝখানে কমা আছে। তার মানে বুঝতে হবে কাহিনীটা কে করছে, ওই কম্পিউটার টাইপরাইটার মামায়। কথা বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি যৌগিক বাক্য যেহেতু এটা সেমিকোলন না, মানে ওটা কমা না, ওটা সেমিকোলনই হওয়ার কথা, কিন্তু কম্পিউটার টাইপরাইটার মামায় ওটার মধ্যে টাইপ করে কমা দিয়ে রাখছে। ব্যাপারটা হচ্ছে এইটা। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে এটাকে আমি জটিল কেন বললাম না? যে মাছ ছিল না বলে কেউ তার চুলে দেয়নি, এটার মতো তো এটা হইতে পারতো। ওকে, জটিল বললাম না কারণ আমি আগেই বলছি যে জটিল বাক্যে শর্ত থাকে, কিন্তু এখানে তো শর্ত নাই। এখানে কি শর্ত আছে? তুমি মানে গান করো আমি তবলা বাজাই, তুমি গান করলে কি আমার তবলা বাজাইতে হবে কি বাধ্যতামূলক নাকি? আমি এমনও তো বলতে পারি তুমি গান করো আমি পড়ালেখা করি, এমন তো বলতে পারি তুমি গান করো আমি টিভি দেখি, তুমি গান করো আমি ভাত খাই, হইতে পারে না? তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি গান করলেই যে আমার তবলাই বাজাতে হবে, কিন্তু বাধ্যবাধকতা নাই। সো এই জন্য তুমি গান করো আমি তবলা বাজি, দুইটা একদম স্বাধীন বাক্য, সেটা কি, এটা হচ্ছে জটিল, সরি যৌগিক। কিন্তু যদি একটার একটার উপর ডিপেন্ডেন্ট নিত, যেমন যদি এইভাবে বলতাম যে তুমি গান করো বলেই আমি তবলা বাজাই, তখন এটা বুঝাইতো এটা যে তুমি গান করতেছো দেখে আমি তবলা বাজাইতেছি, তুমি গান না করলে তবলা বাজাইতাম না। সেটা কি বাক্য হবে? এটা হবে জটিল বাক্য। আমি কি বুঝতে পারছি? পুরোপুরি ক্লিয়ার? যৌগিক বাক্য হবে, সরি, বুঝছেন জিনিসটা? ওকে, ভেরি গুড। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা কি বাক্য? ওকে, আপনি চিন্তা করেন, সত্য কথা বলিনি একটা সরল বাক্য, বিপদে পড়েছে আরেকটা সরল বাক্য, তাই উভয় দ্বারা যুক্ত আছে। সো দুইটা সরল বাক্য আছে, সো অবশ্যই কি বাক্য? এবং শর্ত দ্বারা যুক্ত আছে, যে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, কিন্তু সত্য কথা বললে বিপদে পড়তাম না। কথা বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা বললে বিপদে পড়তাম না, তার মানে এটা কিন্তু শর্ত দ্বারা যুক্ত আছে। সো 100% জটিল বাক্য। কথা কি বুঝতে পারছেন? 100% কি বাক্য? জটিল বাক্য। যদিও অনেকে এটাকে সরল, সরি যৌগিকের মধ্যে দেখাবে, বাট এটা ভুল। বুঝতে পারছেন? শুনেন, এবং থাকলে যে সেটা যৌগিক হবে এটা বাধ্যতামূলক না। এটা কোথায় পাইছেন? আচ্ছা আপনাকে আরেকটা বাক্য বলি, যেটা মোটামুটি কমন আরেকটা ভুল পাওয়া যায়, আরেকটা বাক্য বলি। যেমন আমি যদি বলি বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ একসাথে আসে। 90% স্টুডেন্ট এটাকে, এবং 90% বইয়ে এটাকে যৌগিক বাক্য দেওয়া আছে। কেন? এই যে এবং আছে এই জন্য। ইভেন আমার বইতেও মনে হয় যৌগিকই দেওয়া আছে। তো আমি ভালো করে একটু ঘেটে দেখলাম যে আসলে ভাই এবং থাকলে যে যৌগিক হবে এটা তো বাধ্যতামূলক না। আমি যদিও এটা সংশোধন দিয়ে দিছি, আমি সংশোধন দিয়ে দিছি। ব্যাপারটা হচ্ছে এবং থাকলে যে যৌগিক হবে এটা তো বাধ্যতামূলক না। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন, আমি যদি বলি তুমি ও তুমি এবং আমি পড়ালেখা করি, বা তুমি এবং আমি আহ আহ, দুজনে কম্পিটিশন করব, তাহলে এই যে তুমি এবং আমি দুজনে কম্পিটিশন করব, বা তুমি এবং আমি পড়ালেখা করি, তাহলে এই বাক্যটা কি যৌগিক বাক্য? এই বাক্যটার মধ্যে তো মানে একটা সমাপিকা ক্রিয়া, যে কম্পিটিশন করব বা পড়ালেখা করব, সো এটা কি বাক্য? 100% সরল বাক্য, 100%, কোনো ডাউট নাই এটাতে। তাহলে বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা কেমনে যৌগিক বাক্য হয়? এটার মধ্যে কি মানে দুইটা সরল বাক্য আছে? একটা সরল বাক্য আছে। বিপদ এবং দুঃখ একসাথে আসে, সরল বাক্য একটা, একটা সমাপিকা ক্রিয়া মানে একটা সরল বাক্য। বুঝছেন না বুঝেন নাই? এটা 100% কি বাক্য? 100%
এটা হচ্ছে বিপদ এবং দুঃখ একসাথে আসে, সরল বাক্য। তবে যদি পরীক্ষায় বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা আসে যে এটা কোন বাক্য, এবং অপশনে যদি সরল না থাকে, তাহলে তখন কিছু করার নাই, তখন বাধ্য হয়ে আপনি যোগীকে দাগাবেন। বুঝতে পারছেন? যেমন আহ আরেকটা বাক্য আছে না, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। এটা চিন্তা করেন তো, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। ভাবেন, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। কপালকুণ্ডলা কবি মানে উপন্যাসের লাইন, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। খেয়াল করেন, তুমি অধম বলে, তাহলে এই বলে দ্বারা কি বুঝায়? এই বলে দ্বারা কি কথা বলা বুঝায় নাকি তাই বুঝায়? তাই বুঝায়। সবচেয়ে বড় কথা, বলে বাদ দেন, তুমি অধম, দ্যাটস ইট, এখানেই তুমি অর্থ পেয়ে যাচ্ছি, তাই না? তাইলে ব্যাপারটা হচ্ছে তুমি অধম, এটা একটা অর্থ, আর একটা হচ্ছে মানে তুমি অধম বলে, মানে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। তাহলে এইবার দেখেন, এই যে তুমি অধম বলে, এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া। আর ওটা সরি, অস্বাভাবিক ক্রিয়া ধরা যাবে না, কারণ তুমি অধম এইটুকু আমি পরিপূর্ণ মনে ভাব প্রকাশ করতে পারি। আর এই বলার দ্বারা কথা বলা বুঝায় না, এই বলার দ্বারা তাই বুঝায় যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, বা তুমি অধম তাই আমি উত্তম হইব না কেন। সেটা কি বাক্য? 100% জটিল হবে। তবে বাংলাদেশের মানে প্রায় বলতে গেলে সব বইতে এটাকে সরলই দেওয়া আছে, সেগুলো ভুল দেওয়া। কথা বুঝতে পারছেন? কাজ হচ্ছে আগামী 3 দিন যার কাছে যে বই আছে সেই বই থেকে বাক্য প্রকরণ পড়তে গিয়া কোথায় কোথায় ভুল পাইছেন সবগুলো ভুল মার্ক করে আমাকে দিবেন। এই ভুলগুলোর ব্যাখ্যা লিখে বা ভুলগুলো সঠিক করে আমার বইতে মানে টাইপ করে তারপর হচ্ছে আমি বই বের করবো কয়দিন পরে, মানে প্রকাশ করবো যেটা, সেটার মধ্যে এগুলো সব ইয়া দিব। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু কোনটা কোনটার মধ্যে মানে ভুল পান বিভিন্ন বইতে আমাকে একটু জানায়েন, আমি তাহলে ওই ভুলগুলো আর ব্যাখ্যা দিয়ে দিব, নইলে তো মনে করেন সাধারণ শিক্ষার্থীরা ধরা খাবে। বুঝতে পারছেন? আচ্ছা, কমা দিছেন, আকাশে মেঘ বৃষ্টি হবে। আচ্ছা দেখেন, একজন বলছে স্যার আকাশে মেঘ বৃষ্টি হবে, কি বাক্য? 100% সরল বাক্য। কেন ভাই? কমা দিছেন, কমা দিয়া আপনি দুইটা বিষয়কে যুক্ত করছেন, তো এটা হইতেই পারে। আমি যদি বলি আমি ইট বালু রড সিমেন্ট কিনলাম, সো কিনলাম একটা সমবায় ক্রিয়া, সরল বাক্য। তাহলে আকাশে মেঘ বৃষ্টি হবে, তাহলে হবে তো একটা সমবায় ক্রিয়া, 100% কি বাক্য? সরল বাক্য। বুঝছেন জিনিসটা? আশা করি পুরোপুরি ক্লিয়ার। তাহলে সরল জটিল যৌগিক পুরোপুরি কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে আমি কিছু কোশ্চেন করব, আমাকে জানান আগে পুরোপুরি কি ক্লিয়ার হয়েছেন? যদি মেঘ গর্জন করে তবে বৃষ্টি হবে, এটা কি বাক্য? অবশ্যই জটিল বাক্য, কারণ এখানে তো সাপেক্ষ সর্বনাম আছেই, যে যদি তবে, যদি মেঘ গর্জন করে তবে বৃষ্টি পাবো, তাহলে কি এটা তো সাপেক্ষ সর্বনাম আছেই, সো কি বাক্য? অবশ্যই জটিল, সরি যৌগিক, সরি জটিল, ধুর কি বলি, শর্ত আছে না, শর্ত আর সাপেক্ষ সর্বনাম আছে না, সো জটিল বাক্য। পর্যন্ত কি সবাই বুঝছেন?